আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি হাবলি হিকমা। আমরা কবিতা আমাদের বইতে আছে 7টা। কয়টা? এর ভিতরে আমরা আজকে 4টা কবিতা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। পরীক্ষার আগে কবিতা থেকে আমাদের মেইনলি প্রশ্নগুলো কিভাবে হবে? 10টা প্রশ্ন দেয়া থাকবে, 5টা আনসার দিতে হবে। ঠিক নেই না? না 8টা প্রশ্ন দেয়া থাকবে, 5টা দিতে হবে আনসার। 8টা মানে 8টার ভিতরে 5টা। রাইট আউট অফ 8। আচ্ছা। একটাতে কত করে থাকবো? 2 করে। 5 দুগুণে 10। এখন কত হলো, আমার 7টা কবিতা থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। তার মানে প্রত্যেকটা কবিতা থেকে বেস্ট কথাটাই তো প্রশ্ন আসবে। ব্যাপারটা এরকম না? এরকম তো। তো আমার গাইড বলেন, টেস্ট পেপার বলেন, সাপ্লিমেন্ট বলেন, তো প্রচুর প্রশ্ন আছে না? আমি এখান থেকে প্রত্যেকটা কবিতার জন্য আমি বাছাই করে প্রশ্ন পাঠাইছি 9টা করে। তাহলে আমার জন্য প্রশ্ন 7 নং কয়টা? 63টা। কয়টা প্রশ্ন? 7 নং 63টা। আর আমাদের বইতে প্রশ্ন আছে একটাতে প্রায় 22টা করে। আচ্ছা কথা 7 × 144 মানে নিয়ারলি 120 এর উপরে, তো 120 এর উপরে। তাহলে আমি এবার কি করব, যা পাঠাইছি এর ভিতর থেকে সবচেয়ে ভালো মানের প্রশ্ন পাঠাবো ইনশাআল্লাহ 15টা। কয়টা? পরীক্ষার সময়। কথা বোঝা গেছে? আমরা 15টা পরীক্ষা দিতে যাই, যেখানে ইনশাআল্লাহ সব ধরনের কথা কভার করা হবে ইনশাআল্লাহ। একদম সব মানে 7টা থেকে কয়টা মারা হবে ইনশাআল্লাহ? 15টা। কথা বোঝা গেছে? তো আসেন আমরা একটু ভালো করে যদি প্রিপারেশন নিতে পারি তাহলে আমাদের জন্য এগুলো খুব ইজি হবে। নাম্বার 3টা অনেক ইজি হবে ইনশাআল্লাহ। তো প্রথমটার নাম হলো ওমি ও লাইফ। প্রথমটার নাম কি? ওমি ও লাইফ। ওয়াল্ট হুইটম্যানের কবিতা। কার? ওয়াল্ট হুইটম্যানের কবিতা। এটা একটা জীবনমুখী কবিতা। কেমন কবিতা এটা? একটা জীবনমুখী কবিতা। এখানে আমাদের অস্তিত্বের যে সার্থকতা এটা নিয়ে উনি কথা বলছেন। কথা বোঝা গেছে? এখানে উনি কি নিয়ে কথা বলছেন? এখানে আমাদের এক্সিস্টেন্স নিয়ে কথা বলছেন, অস্তিত্ব নিয়ে কথা বলছেন। আর মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের মূল্য কি এই কথা বলছেন। ঠিক আছে? তো এক কথা শেষ, কবিতার মূল বাবাত্ব হলো যে নিজে বাঁচলে বাপের নাম। কথা বোঝা গেছে? এই কবিতার বাবাত্ব কি? নিজে বাঁচলে বাপের নাম। কিরকম আয় এখানে বলতেছে যে মেইন এসেন্স এই কবিতা, যে প্রথম মানে কবিতার মূল কথা হলো the world often seems full of mistakes. The world often seems full of mistakes. অর্থাৎ কবি আমাদের দুনিয়াটা often seems প্রায় মনে হয় ভুলে ভরা। ঠিক আছে? failure ব্যর্থতায় ভরা, and crowds এবং কিসে? ভিড়ে ভরা, যে আমরা সবাই মানুষের ভিড়ে পড়ে আছি। কথা বোঝা গেছে? তাহলে এখানে তিনটে জিনিস বলছে, মিস্টেকস, ফুল অফ মিস্টেকস, ফুল অফ ফুল অফ ফেলিওর এন্ড ফুল অফ ক্রাউড। কথা বোঝা গেছে? ভিড়ে পরিপূর্ণ, ভুলে পরিপূর্ণ, আর হলো ব্যর্থতায় পরিপূর্ণ। ঠিক আছে? এরপর বলছে দিস ক্যান মেক আস ফিল ডিসঅ্যাপয়েন্টেড এন্ড লস্ট। দিস ক্যান মেক আস, এটা আমাদেরকে মানে ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ করে এটা আমাদেরকে, এন্ড আপসেট এন্ড এন্ড লস্ট, এবং আমরা হারিয়ে ফেলি, নিজেদেরকে হারিয়ে ফেলি বা আপসেট হয়ে যাই। বাট দ্য পয়েন্ট রিমাইন্ডস আস, কিন্তু কবি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন দ্যাট লাইফ ইটসেলফ, জীবন নিজেই ইজ এ গ্রেট সাকসেস। লাইফ কি? ইটসেলফ ইজ এ গ্রেট সাকসেস। তোর জন্য ইংলিশ পুরোটা বুঝতে পারো। আর Ada serial lu jadi, kan lagi, siapa deh? Siapa deh? Ayo serial lagi jaga, aku di serial kan. Jangan malu boleh nih. আচ্ছা আমাকে আরো সাউন্ড করি। হ্যাঁ আমরা আরো সাউন্ড করি, ভিডিও তো শেয়ার দিয়ে দিলাম। আচ্ছা দেখ কি বলতেছে। But the poet reminds us, কিন্তু কবি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন that life itself, জীবন নিজেই, life itself, জীবন নিজেই is a great success, একটা বিরাট সফলতা। মানে তোর যে নিঃশ্বাস আইয়ে যায় নিয়ে বিরাট সফলতা। কত মানুষ আছে নিঃশ্বাস আইতে যেতে কি লাগে? অক্সিজেন লাগে, লাগে না? হ্যাঁ, বাইরে তুমি কতজনের সাহায্য লাগে, লাগে না? হ্যাঁ, নিজের নিঃশ্বাস নিজে নিতে পারে না, নিজের নিঃশ্বাস নিজে আলাদা করে না, এই অবস্থা কি হয় না? আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এইসব অবস্থা থেকে হেফাজত করুন, আমিন। তারপরে কি বলছে? he compares life to a powerful play. he compares life, তিনি জীবনকে তুলনা করছেন to a powerful play. এইখানে এটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কথা বোঝা গেছে? এটা হলো কি? এটা হলো পাওয়ারফুল প্লে, পাওয়ারফুল প্লে।
পাওয়ারফুল গিয়া প্লে। উনি কি করছেন? উনি আমাদের জীবনকে একটি বিশাল নাট্যমঞ্চের সাথে তুলনা করছেন। কিসের সাথে? বিশাল নাট্যমঞ্চের সাথে তুলনা করছেন। কিসের সাথে তুলনা করছেন? নাট্যমঞ্চের সাথে। কথা বোঝা যাচ্ছে? দ্যাট গোজ অন ফর এভার, যেটা আজীবন চলতে থাকবে। দ্যাট গোজ ফর এভার, যেটা আজীবন চলতে থাকবে। কথা বোঝা যাচ্ছে? মানে এই দুনিয়াটা হলো একটা গিয়া পাওয়ারফুল প্লে, একটা একটা গিয়া শক্তিশালী নাট্যমঞ্চ। কথা বোঝা যাচ্ছে? দ্যাট গোজ ফর এভার, যেটা আজীবন চলতে থাকবে। এরপর কি বলছে? ইন দিস গ্র্যান্ড প্লে, এই মানে এই গ্র্যান্ড প্লে মানে এই বিশাল মঞ্চে, ঠিক আছে, ইউর এক্সিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার তোমার অস্তিত্বটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুই হয়তো তোদেরকে একটা জিনিস বলি, যারা নাটক অভিনয় করে, তো অভিনয় করে যে মানে নাটকে থাকাটাই গুরুত্বপূর্ণ, নাটকে থাকাটাই গুরুত্বপূর্ণ, তাহলে তো স্যালারি বুঝ না? একটা যেমন হোক, সবাই চেষ্টা করে যে নাটকের গুরুত্বপূর্ণ পদে পদে আসতে, ঠিক আছে। তারপরে এক একজন এক এক সাইডে গুরুত্বপূর্ণ রে, কেউ নায়িকা হিসেবে, কেউ নায়িকার মা হিসেবে, কেউ নায়িকার বোন হিসেবে, কেউ নায়িকার বান্ধবী হিসেবে, কেউ নায়কের ক্ষেত্রে শিখছে এরকম, কেউ আবার খলনায়ক হিসেবে, ঠিক আছে, কেউ আবার কি কমেডিয়ান হিসেবে। মানে এক একজনের ক্যারেক্টার এক এক ভাবে কি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক আছে। কেউ দেখলে কই ইয়া তো সাইড নায়ক হিসেবে ভালো না, ঠিক আছে, তা আজীবন সাইড নায়ক করে যায়, আছে না এরকম অনেক আছে। তারপরে আচ্ছা যাই হোক, ওইসব কথাবার্তা বাদ। এই মানে সবচেয়ে বড় ব্যাপারটা কি জানো মজা? এটা হলো এই একবার মোশাররফ করিমের একটা নাটকের ক্ষেত্রে এরকম হয়েছিলাম, এই 2016 সালে শুনছিলাম আর কি। তো আমার এক ফ্রেন্ড বললো, তো যে মোশাররফ করিমে ক্ষেত্রে কোন নাটক করতে গেছে ঢাকায়। তো এখন নাটক করতে গেছে, সবাই বলে গেছে এখন নাটক বেগুনের টিভি কিনবে লাগছে, যাতে টিভি নেই হাতে বসে ক্যামেরা করে টিভি কিনবে লাগে, ঠিক আছে। আবার টিভিতে যাতে হিউনাইট হাতের বসে আরেকজন বাসা যায় হলো টিভিতে সেভেন লাইক করি অমুক তারিখে নাটক দিব, হাতে তো অনেক পাওয়ার বহুত বাড়ি যাবে, মানে হাতের নাটকটা দেওয়া যাবে, নাটক করবো। তেমন ঘটনা হইলো হাতের সবাই বলে বেড়াইছে, এখন হাতের নাটক হাতে পর্ব হয়েছে, মানে হাতের যেটা মঞ্চস্থ করবো ওই অবস্থাটা কি, ওই অবস্থাটা গেছে হাতের নাটক হাতে আছে কিন্তু দেয় না। এখন এদের এরকম মন খারাপ বা মাথা খারাপ বেগুনের কে এদের দেয় না, এদের কিছু করে গেল কিলে দেখেন এদের মূলত নাটকের তাদের চরিত্র ছিল ইগা লাশ সুদি রয়েছে কেরোসে সাদা কাপড়। এখন এই কারণে নাটক আসছিল কিন্তু নাটকের ধরে দেখা যায় না। এই যে যাই হোক, তো এটা মূলত রাসায়নিক নাটকে থাকাটা কি গুরুত্বপূর্ণ, কথা বোঝা গেছে? তো এরপরে কি বলছে দেখ, the grand play your existence is very important, মানে এটা একটা বিশ্বনাম মঞ্চ, এই নাট্যমঞ্চে তোমার অস্তিত্বটাই গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। The fact that you are here and have an identity is the greatest truth. The fact that সত্যিটা যে you are here, তুমি এখানে আসো, and have an identity, এবং তোমার পরিচয় আছে, is the greatest truth, এটাই হলো সবচেয়ে বড় সত্য। You can contribute your own verse. You can contribute your own verse. তুমি নিজে তোমার কি করতে পারো, মানে কবিতার ছন্দ লিখতে পারো, মানে তুমি নিজে তোমার তোমার জীবন দিয়ে তুমি একটা পংক্তি দিতে পারো ওই ইয়াতে, বা তোমার একটা সংলাপ দিতে পারো, মানে নাটকে যে যা করবো তাও তো গুরুত্বপূর্ণ। তাহলে হাতের তো মাথা খারাপ হয়েছে কি হাতের দেয় জানে তো আশা হিসেবে পড়ে লিখছে সাদা কাপড় হাতের আর দেওয়া জানে কারণ, ঠিক আছে, মানে নাটকে যদি কথা একটা বলতো ওইটাও তো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন আমি তোর বলি, এই 2000 সম্ভবত 3-4 সালের দিকে ম্যাজিক টুথপেস্টে একটা অ্যাডভার্টাইজ আসছিল, সেটা হলো মুভিজ 12-30, বুঝছো, খুব বিখ্যাত ডায়লগ মুভিজ 12-30। তো যাই হোক, ওই লোকে যা অভিনয় করছিল হাতে ছিল একজন মানে পুলিশ কমিশনার বিসিএস ক্যাডার, ঠিক আছে, কিন্তু হাতে লাইফে পরিচয় পাইছে কি হিসেবে মুভিজ 12-30, কথা বোঝা যাচ্ছে? মানে ব্যাপারটা মানে ওই ওই ব্যাপারটাই হাতের জীবনটা কি করছে, মানে হাতের সব জায়গায় সিনিয়র রয়েছে, এই সময় তো সবার ঘরে বিটিভি ছিল, ঠিক না, অন্ত মোবাইলে কান থাকলে তো আমরা বহুত কিছু দেখি, কিন্তু তারপর কি এমন কোন এরকম সম্ভব নাকি যে প্রত্যেকে একটা চ্যানেল দেখে, ইউটিউবে ফেসবুকে এরকম হয় নাকি? কিন্তু শুধু একটাই টিভি, সবাই চাইতো যে কিভাবে সে বিটিভিতে সে দেখতে পাইব, ঠিক আছে, তারা কিভাবে মানে কোন একটা খেলার মাঝখান দিয়ে অ্যাডভার্টাইজে দেখাইবো, কিন্তু ওইটাই ছিল তার লাইফের মানে সাকসেস মুভিজ 12-30 ওই নামে পরিচিত হয়েছিল, কত লেখালেখি হয়েছিল তার নামে তখন।
আচ্ছা যাই হোক, তার মানে এখানে বলতেছে যে এখানে যেমন ধর এখানে বড় যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট হলো যে মানে তোর লাইফটা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ বলতেছে যে ইউ ক্যান কন্ট্রিবিউট ইউর ওন ভার্স থ্রু ইউর গুড ডিডস এন্ড লাভ। তুই নিজে তোর মানে কবিতার ভিতর তুই নিজে তোর পংক্তিমালা দিতে পারস কিভাবে? থ্রু ইউর গুড ডিডস এন্ড লাভ, তোর ভালো কাজ এবং ভালোবাসার মাধ্যমে। কথা বুঝে গেছে? তোর ভালোবাসা তোর একটা না। আর ইউর ইউনিক কন্ট্রিবিউশন, তোর কিয়া অনন্য অবদান মেক্স লাইফ মিনিংফুল, তোর জীবনকে অর্থবহ করবে। কি করবে? অর্থবহ করবে। ওকে, এখান থেকে প্রশ্নগুলো কি হতে পারে? হোয়াট ইজ দ্য পোয়েটস মেইন কমপ্লেইন? কবিতা মানে কবির মূল অভিযোগগুলো কি? কবির মূল অভিযোগগুলো কি? এখন এখানে মূল অভিযোগগুলো বলা হয়েছে, আমরা আমরা কি দেখছিলাম মানে এখানে কবিতাটাতে আমরা প্রথমত দেখছিলাম যে আওয়ার লাইফ ইজ ফুল অফ কিয়া ফেলিওর, ফুল অফ কিয়া ফেলিওর, ফুল অফ কি বলছে এটা, একটা বলছিলাম ফেলিওর, একটা বলছিলাম তিনটা জিনিস বলছিলাম। কি কি বলছিলাম? মিস্টেক, ফেলিওর আর হলো ক্রাউড। মিস্টেক, ফেলিওর, ক্রাউড মানে আমরা জীবনে মানে লোকজন তো অনেক বেশি, তার মানে আমরা এই ক্রাউডে পরিপূর্ণ, আমাদের ব্যর্থতায় পরিপূর্ণ আর আমাদের ভুলে পরিপূর্ণ। ঠিক আছে, এই কথাটা বলছিল। এখন কথা হলো কবি কি নিয়ে অভিযোগ করছেন। কবি বলছে যে দ্য পয়েন্ট ইজ স্যাড, কবি হন দুঃখিত, ইজ অ্যাবাউট দ্য ফুলিশনেস মানে বোকামি, ফেলিওর নির্বুদ্ধিতা এন্ড এন্ডলেস স্ট্রাগল অফ লাইফ। কবি এখানে দুঃখ পাইছেন কারণ জীবনটা ইজ ফুল অফ ফুলিশনেস, ফুল অফ ফেলিওর এন্ড এন্ডলেস স্ট্রাগলস লাইফ। ঠিক আছে, মানে জীবনটা সম্পূর্ণ ব্যর্থতায়, তারপরে সম্পূর্ণ যে তোর বোকামি এবং অন্তহীন কিয়া সংগ্রামে পরিপূর্ণ। এই কারণে কবি দুঃখ পেয়েছেন। এখানে একটা জিনিস বলা হয়েছে যে তোর আলোহীন চোখ বলতে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, হোয়াট ডাজ ইট মিন আলোহীন চোখ? আলোহীন চোখের এখানে ইংলিশটা এখানে আসে নাই, বইটা আছে না? আলোহীন চোখ, আলোহীন চোখের এখানে এটা দেখো শুনে আলোহীন চোখ এই দেখো এখানে একটা প্রশ্ন আছে, এটা হোয়াট ডাজ আইস দ্যাট গ্রিনলি ক্রেভ দ্য লাইট সিম্বলাইজ। ঠিক আছে, অর্থাৎ মানে আলোহীন চোখের যে ব্যাপারটা এখানে করা হয়েছে, আলোহীন চোখ মানে আমাদের চোখ থাকলে যে মানে কি চোখে ব্যাপারটা এরকম না, চোখে আলো থাকলে এর মানুষ দেখে। কথা বোঝা যাচ্ছে? তো আলোহীন চোখ বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে বলতেছে যে ইট রেফার্স টু পিপল হু লুক ফর মিনিং ইন লাইফ বাট ফেল টু ফাইন্ড ইট। ওই সকল লোকের কথা বলা হয়েছে হু লুক ফর মিনিং অফ লাইফ, যারা জীবনের মানে খুঁজতে চায় বাট ফেল টু ফাইন্ড ইট, কিন্তু এটা বুঝতে ব্যর্থ হয়। কথা বোঝা গেছে? তার মানে আলোহীন চোখ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? পিপল হু লুক ফর মিনিং অফ লাইফ, যারা আমার জীবনের অর্থ খুঁজতে যায় বাট ফেল টু ফাইন্ড ইট, কিন্তু কি হয় ব্যর্থ হয় এটা খুঁজতে। কথা বোঝা যাচ্ছে? গর্ব হয় হ্যাঁ। আসলে কারেন্ট এখন থেকে একদম কম থাকবে, অনেক কম থাকবে, ঠিক আছে? আমাদের জ্বালানি আস্তে আস্তে ইয়া দেখা দিবে। তো অলরেডি আমাদের যেটা ইস্টার্ন রিফাইনারি, আমাদের যে তেলগুলো আসে তারপরে যেটা পরিশোধিত করে, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যায়, কারণ কোনো কাঁচামাল নেই, চালাই না। এই কয়েকদিন পর থেকে আস্তে আস্তে দেখা যাবে যে গ্যাস আর আইতে হবে। কথা বোঝা গেছে? এখন দেখো না রাতের 12টা তখন সকাল পর্যন্ত গ্যাস বন্ধ থাকে যে কারা, তো তোমরা এটা লাইনে গ্যাস কারা আছে? আচ্ছা না বন্ধ থাকে না গ্যাস, সিলিন্ডারের দাম তো বাড়ে গেছে। আচ্ছা আসো, মাটির চুলা বানা, ঠিক আছে? লাকড়ি নোয়ালে নিজে ঢুকি যায়, তারপর আগুন জ্বালা। দেখো তারপরে কি বলতেছে কবি, why does the poet criticize himself? Why does the poet criticize himself? কবি কেন নিজেকে বারবার কি করছেন? সমালোচনা করছেন নিজে। He feels that he is also part of the crowd of failed people. He thinks that মানে তিনি মনে করেন যে he is the person of a crowd of failure, মানে ব্যর্থতায় ভরা মানুষদের ভিড় উনি একজন। কথা বোঝা গেছে? এই কারণে কবি নিজেকে কি করেন? ধিক্কার দেন। তারপর কি বলছে দেখ, what is the poet's question about life? What is the poet's question about life? জীবন মানে
জীবন নিয়ে কবির একই যে মানে একই এখানে বলছে মূলত জীবনের সার্থক রাখে ব্যাপারটা এরকম আর কি। তো বলতেছে যে দ্য আনসার ইজ দ্যাট ইউ আর হিয়ার লাইফ এক্সিস্ট এন্ড ইউ হ্যাভ অ্যান আইডেন্টিটি। এটা তো বলে দিছিল তখন যে মানে হোয়াটস দ্য কোশ্চেন অফ ইউর লাইফ, তোর জীবনের সার্থকতা কি? দ্য আনসার ইজ ইউ আর হিয়ার, তুই এখানে আসোস, ঠিক আছে, ইউর এক্সিস্টেন্স, তোর অস্তিত্ব, এন্ড কিয়া ইউ হ্যাভ অ্যান আইডেন্টিটি, তোর একটা কি আছে মানে পরিচয় আছে। এরপরে বলছে যে হোয়াট ইজ দ্য পাওয়ারফুল প্লে। পাওয়ারফুল প্লে বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে পাওয়ার প্লে সম্বন্ধে একটা কথা ছিল, কথা মনে আছে যে দ্য লাইফ ইজ পাওয়ারফুল প্লে এন্ড ইট গোজ অন ফরএভার, মানে এটা একটা বিশ্বনাট্য মঞ্চ এবং এটা সবসময় কি মানে চলতে থাকবে। তো এখানে এই কথাটা বলছে যে ইট মিন্স এভরি পারসন হ্যাজ ইট মিন্স দ্য গ্র্যান্ড এন্ড কন্টিনিউয়াস ফ্লো অফ স্টোরি লাইফ এন্ড দ্য ইউনিভার্স। এটা দ্বারা মহাবিশ্বের ইতিহাস, আমাদের জীবন এবং যে মহাবিশ্ব এটা সবসময় চলতে থাকবে, এটাই বুঝাইছে। মানে এটা সবসময় চলমান, একজন ক্যারেক্টার যাবে আরেকজন ক্যারেক্টার আসবো, একজন ক্যারেক্টার পর একজন ক্যারেক্টার প্রভাব থাকবে, থাকে না এটা সবসময়। তারপর কি বলছে দেখ, হোয়াট ডাজ ইট মিন টু কন্ট্রিবিউট এ ভার্স। এখানে একটা কথা বলছিলাম না আমরা প্রথমে যে কন্ট্রিবিউট ভার্স, তুই যদি ভার্সে থাকস তাহলে তুই কন্ট্রিবিউট ভার্স দিতে পারবি। তো কন্ট্রিবিউট ভার্স মানে কি? একটা পংক্তি যোগ করা। তো পংক্তির কিভাবে যোগ করার কথা বলা ছিল? গুড ডিডস এন্ড লাভ, ভালো কাজ এবং ভালোবাসার মাধ্যমে বলা ছিল না? তো ব্যাপারটা এখানে জিজ্ঞেস করছে, যেটা আমরা আগে বলে ফেলছি। এখানে বলছে যে what does it mean to contribute verse? It means every person has a chance to do something meaningful in their life. এটা দ্বারা বোঝাচ্ছে যে প্রত্যেক মানুষের একটা সুযোগ আছে মিনিংফুল কিছু করতে তার জীবনে, কথা বোঝা গেছে? এরপরে আর দুইটা মাত্র কি আছে, দুইটা মাত্র প্রশ্ন আছে। হাউ ডাজ দ্য টোন অফ দ্য পয়েন্ট চেঞ্জ। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যেটা দিচ্ছি প্রত্যেকটা কবিতাতে তারা গুরুত্বপূর্ণ হিসেবে এই ব্যাপারটা রাখছে যে হাউ ডাজ দ্য টোন চেঞ্জ, কিভাবে সুরটা পরিবর্তিত হয়েছে, কিভাবে সুরটা পরিবর্তিত হয়েছে। আসলে এত বলতে পারি পুরা এই তুই বলছে দেখ হাউ ডাজ দ্য টোন অফ দ্য পয়েন্ট চেঞ্জ, কিভাবে কবিতার সুরগুলো পরিবর্তিত হয়েছে। ইট স্টার্টস উইথ স্যাডনেস, কবিতাটা শুরু হয়েছিল দুঃখ নিয়ে, বাট উইথ হোপ এন্ড ইন্সপিরেশন, বাট এন্ডস উইথ হোপ এন্ড ইন্সপিরেশন, কিন্তু শেষ হয়েছে আশা এবং অনুপ্রেরণা নিয়ে, কথা বোঝা গেছে? তার মানে আমরা নিজেরাই দেখছি যে কবিতাটা শুরু হয়েছিল স্যাডনেস দুঃখ নিয়ে, বাট এন্ডস উইথ হোপ এন্ড ইন্সপিরেশন, যেখানে তোকে বলছে যে তুই কন্ট্রিবিউট ভার্স কর গুড ডিডস এন্ড লাভের মাধ্যমে। তারপরে তোর এখানে বলছে যে তুই যে বাঁচিয়ে আছিস, ইউ আর হিয়ার, ঠিক আছে, ইউর এক্সিস্টেন্স, ইউ হ্যাভ অ্যান আইডেন্টিটি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কথা বোঝা গেছে? তোর আইডেন্টিটি ইম্পর্টেন্ট, তুই বাঁচিয়ে আছিস সেটাই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা। তারপরে হোয়াট ইজ দ্য মোরাল লেসন অফ দ্য পয়েন্ট, এই এই কবিতার নৈতিক শিক্ষা কি? লাইফ ইজ ভ্যালুয়েবল, জীবন মূল্যবান, বিকজ উই এক্সিস্ট, যেহেতু আমরা আছি। লাইফ ইজ ভ্যালুয়েবল বিকজ উই এক্সিস্ট, জীবনটা মূল্যবান যেহেতু আমরা আছি। উই শুড মেক আওয়ার ওন স্মল ইমপ্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড, আমাদের উচিত আমাদের ছোট্ট একটা প্রভাব দুনিয়াতে রেখে দেওয়া, কথা বোঝা গেছে? ওকে, এটা হলো কোনটা? ওমি ও লাইফ, এটা কি ওমি ও লাইফ। এরপরে বুকস আসে, বুকস এলিনর ফার্জিয়ন, বুকস এর কে লিখছেন? এলিনর ফার্জিয়ন, ঠিক আছে? এলিনর ফার্জিয়ন কি বলছেন? এক মেনি সেন্স এ বুক ইজ লাইক এ ম্যাজিক বক্স, বই একটা জাদুকরি বই, দ্যাট হোল্ডস এ নিউ ওয়ার্ল্ড ইনসাইড, যেটা ভিতরে একটা কি রাখে, নতুন মানে একটা নতুন জগৎ রাখে, মানে পুরো বইটা হলো একটা জাদুকরি জিনিসের মানে জাদুকরি বক্স, যেটার ভিতরে একটা কি আছে, নতুন বিশ্ব আছে। When we start reading, যখন আমরা পড়া শুরু করি, we leave our room and travel everywhere, আমরা মূলত আমাদের গৃহটা ত্যাগ করি এবং আমরা সব জায়গায় পরিভ্রমণ শুরু করি। we can meet and talk to people, আমরা মানুষের সাথে সাক্ষাৎ করি, কথা বলি, and from different times and places, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্থানে, মানে বই আমাদেরকে এই কাজটা করে দেয়। আচ্ছা, বুকস allow our minds, বই আমাদের মনকে অনুমতি দেয় টু এক্সপ্লোর, অন্বেষণ করা বা খোঁজ করা, থিংস, ওই জিনিসগুলো we have never seen, যেগুলো আমরা দেখি নাই, কথা বোঝা গেছে? রিডিং is a way to life,
রিডিং ইজ এ ওয়ে টু লাইভ এ ডিফারেন্ট লাইফ ফর এ শর্ট ওয়াইল। আচ্ছা, রিডিং ইজ এ ওয়ে, বই পড়া হলো কি একটা পথ, টু লিভ এ ডিফারেন্ট লাইফ। টু লিভ মানে বসবাস করা, একটা টু লিভ এ ডিফারেন্ট লাইফ, একটা অন্যরকম জীবন কি করা, বাস করা, ফর এ শর্ট ওয়াইল, অল্প কিছুক্ষণের জন্য। অর্থাৎ তুই যখন বই পড়তেছস, তখন তুই যখন রিমেম্বার আমরা যখন কোনো গল্পের বই পড়ি, গল্পের বই বাদ দিস, তো বাংলা যখন তুই গদ্য পড়স, তখন তো তোর চিন্তা যাওয়াটা অন্যরকম যায়, হয় না? হ্যাঁ, লাইন যত আগায় তত তোর ভিতরে অনেক কিছু খেলাধুলা শুরু করে দেয় না, করে দেয় তো। তারপর অনেকগুলো ক্যারেক্টার তোকে মনে করেন না, পরে কিনা যখন তোকে বললো যে ধর যে এই মহেশের কথা বললো, গুরুর কথা বললো, মানে বিভিন্ন সময় আমরা এগুলো দেখিস আমাদের মতো করে একটা ক্যারেক্টার চিন্তা করি, ওর ছবিটাও চিন্তা করি আমরা, ঠিক আছে? আর নর্মালি এগুলোর ক্ষেত্রে আমরা বিশেষ করে আমরা যে নাটক সিনেমা দেখি, ওই নাটক সিনেমার চেহারাগুলো মূলত আমাদের ভাষে, এগুলো করার সময়। তারপরে কি বলতেছে দেখ, ইভেন দো উই সিট স্টিল আওয়ার মাইন্ড গোজ অন এ গ্রেট অ্যাডভেঞ্চার। যদিও আমরা স্থির, ইভেন উই সিট স্টিল মানে আমরা যদি স্থিরভাবে বসে আছি, আওয়ার মাইন্ড গোজ অন এ গ্রেট অ্যাডভেঞ্চার, কিন্তু আমাদের মন কিন্তু একটা বিশাল কি, বিশাল একটা অভিযানে চলে গিয়েছে। এভরি নিউ বুক ইজ এ নিউ ফ্রেন্ড, প্রত্যেকটা নতুন বই একটা নতুন বন্ধু, এন্ড এ নিউ ডিসকভারি মানে একটা নতুন আবিষ্কার। বুকস আর দ্য বেস্ট টুলস টু এক্সপ্যান্ড আওয়ার ইমাজিনেশন। বুকস হলো সবচেয়ে বড় টুল বা যন্ত্র, ঠিক আছে, টু এক্সপ্যান্ড আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনাকে বড় করার কথা বোঝা যাচ্ছে। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি এখানে, বুকস হোয়াট আর বুকস কম্পেয়ার টু ইন দ্য পয়েন্ট, ঠিক আছে? বই মানে বইকে কবি কবিতার ভিতরে বইটাকে কিসে মানে কবিতার যে বইটা মানে বইটার নামে তো কবিতাটার নাম হলো বই, এখানে এটা কিসের সাথে তুলনা করা হয়েছে? তো বইকে এই কবিতার তুলনা করা হয়েছে বুকস আর কম্পেয়ার টু ম্যাজিক্যাল ওয়ার্ডস, বইকে জাদুকরী শব্দের সাথে তুলনা করা হয়েছে, এন্ড উইন্ডোজ এবং জানালার সাথে, টু নিউ লাইফস, নতুন জীবনের কথা বোঝা যাচ্ছে। হোয়াট হ্যাপেন্স টু আওয়ার বডি এন্ড মাইন্ড হোয়াইল রিডিং, আমাদের শরীর ও মনের কি হয় যখন আমরা বই পড়ি? আওয়ার বডি সিটস স্টিল, এটা বলছিলাম আমরা যে আমাদের দেহটা বসে থাকে, ঠিক আছে, বাট আওয়ার মাইন্ড ট্রাভেলস টু ফার অফ প্লেস। আর আমরা এখানে বলছিলাম যে এই আমাদের আমরা বলছিলাম আওয়ার মাইন্ড গোজ অন এ গ্রেট অ্যাডভেঞ্চার, আওয়ার মাইন্ড গোজ অন এ গ্রেট অ্যাডভেঞ্চার, আমাদের মন একটা বিশাল অভিযাত্রায় চলে যায়, এটা বলবি আওয়ার মাইন্ড গোজ অন এ গ্রেট অ্যাডভেঞ্চার। মানে দো উই সিট স্টিল, যদিও আমরা স্থির আছি, আওয়ার মাইন্ড গোজ অন এ গ্রেট অ্যাডভেঞ্চার, কথা বোঝা যাচ্ছে, এটা সহজ। তারপর প্রশ্ন করেছে হোয়াই ডাজ দ্য পোয়েট সে বুকস টেক আস টু অ্যানাদার ওয়ার্ল্ড, কবি কেন বলেছেন বই আমাদের কোন জগতে নিয়ে যায়? বিকজ, কারণ থ্রু স্টোরিজ মানে গল্পের মাধ্যমে উই ফরগেট আওয়ার সারাউন্ডিং, আমরা আমাদের চারপাশ ভুলে যাই, আসলে সত্যি তো, ঠিক না? তুই তো বইয়ের কথা বাদ দিস, বর্তমানে যে ফেসবুক পোস্ট অর্ডার পেটা কিন্তু কম লিখি পেটা, হ্যাঁ সব তো ইন্ডিয়ান শেষ করি আইয়ের ডিলেট কাম চাইয়ে শেষ করি আইয়ের তো ডাক্তার কয় না এরকম। তারপরে কি বলতেছে, উই ফরগেট আওয়ার সারাউন্ডিংস এন্ড এন্টার এ নিউ স্টোরি, আমরা আমাদের চারপাশটা বলে যেমন একটা নতুন ভাবে প্রবেশ করি। নর্মালি তোদের এখানে তো বই পড়ার হেবিটটা খুবই কম, ঠিক আছে, আমি নিজের খুব কম, আমি বই পড়তে ভালো লাগে না, পত্রিকা পড়তে ভালো লাগে। তো বই যারা পড়ে ওদের কিন্তু ঠিক এরকম হয়, পত্রিকা যারা পড়ে তাদের এরকম হয়, ফেসবুকে প্রচার হয় তাদের আইয়ে কেউটা, ঠিক আছে, বা অনেক সময় শোনা যায় না কারণ মনটা আসলে ওদিকে চলে যায়। তারপর কি বলছে দেখ, হোম ক্যান উই মিট থ্রু বুকস, বইয়ের মাধ্যমে আমরা কাদের সাথে দেখা করতে পারি? উই ক্যান মিট পিপল ফ্রম হিস্টোরি, আমরা ইতিহাস থেকে কি মানে মানুষের সাথে দেখা করতে পারি, ফ্যান্টাসি কল্পনার সাথে, এন্ড ডিফারেন্ট কালচার এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে আমরা দেখা করতে পারি। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট জয় অফ রিডিং অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট, বই পড়ার সবচেয়ে বড় মজা কি মানে এই কবিতা অনুসারে? দ্য জয় অফ ডিসকভারি অ্যান্ড দ্য ফ্রিডম অফ ইমাজিনেশন, দ্য জয় অফ ডিসকভারি মানে আবিষ্কারের আনন্দ, অ্যান্ড ফ্রিডম অফ ইমাজিনেশন এবং চিন্তার স্বাধীনতা, কল্পনার স্বাধীনতা, কথা বোঝা গেছে। হোয়াট হ্যাপেন্স টু আওয়ার রুম হোয়েন উই রিড, মানে আমাদের রুমে কি হয় যখন আমরা বই পড়ি? দ্য রুম ডিসঅ্যাপিয়ার্স, দ্য রুম ডিসঅ্যাপিয়ার্স, ঠিক আছে, আমাদের রুমটা কি হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, অ্যাজ উই গেট লস্ট ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য বুক, যেটা আমরা বইয়ের জগতে হারিয়ে যাই, কথা বোঝা গেছে। বুকস কবিতা, হোয়াট ডাজ দ্য পয়েম বুকস এনকারেজেস আস টু ডু, বই কবিতা আমাদেরকে কি করতে উৎসাহিত করে? ইট এনকারেজেস আস টু রিড মোর এন্ড মোর, বই পড়া মানে এই কবিতাটা আমাদেরকে বই পড়ার জন্য আরো বেশি কি করে, উৎসাহিত করে, and explore the magic of literature, and explore মানে খোঁজ করা, অনুসরণ করা, the magic of literature সাহিত্যের কিয়া
সাহিত্যের কি জাদু, সাহিত্যের জাদুটা মানে অন্বেষণ করার জন্য আমাদেরকে কি করে এই মানে শিখায় আর কি এই ইয়াটা। তো আমাদের সবচেয়ে বড় সাহিত্যের নাম কি? এখানে আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে বড় সাহিত্য হলো আল কোরআন। সবচেয়ে বড় সাহিত্য কি? আল কোরআন। তুই যখন আল কোরআন পড়বি তখন আল্লাহ তোকে কয়েকটা জিনিস দেখাইছে। তোরা প্রত্যেকটা নবী রাসূলের জীবনী মানে যে সকল নবী রাসূলের কথা এতে আমাদের আল কোরআন আসছে জীবনী নিয়ে কথা বলছে, তাহলে কি তোরকে ডিফারেন্ট পিপলের কাছে নিয়ে যায় নাই? যখন বলতেছে আদ সম্প্রদায়ের মানুষ, সামুদ সম্প্রদায়ের মানুষ, তখন কি তোরকে ওই সব মানুষদের কাছে নিয়ে যায় নাই? যখন বলছে তারা বড় বড় পাহাড় বানাতো, পাহাড় কাটতো, তো তাইলে যারা বড় বড় পাহাড় কাটে ওই সময় তারা পাহাড়ে দেখতেছে, ওরা দেখতেছে ওই পাহাড়টাই তারা কেটে ফেলতেছে দুনিয়ার অন্য জগতে। যাই হোক, ওরা তো আর জানে না জগৎটা কত বড়। তারা দেখে যে বড় বড় পাহাড় আছে, পাহাড় কাটে, তাইলে ওরা মনে করতো ওরাই সবচেয়ে শক্তিশালী মানুষ। কথা বোঝা যাচ্ছে? তাহলে কি তোরে কি ওই ডিফারেন্ট মানে মাইন্ডসেটে নিয়ে যায় নাই? ও মানুষগুলো কি চিন্তা করতো? কথা বোঝা যাচ্ছে? তোরে কি এই ইব্রাহিম আলাইহিস সালামের যে আগুনে পুড়ে আগুনে ফালাই দিছিল, ওই সময় যে মূর্তি পূজার যে ব্যাপারগুলো ছিল কত স্ট্রং ছিল ব্যাপারগুলো। তার ইভেন ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা ওনাকে আগুনে ফালানোর জন্য সবকিছু আয়োজন করে। তাইলে এই যে ওই ওই সময়ের মানে মাইন্ডসেটটা কি ছিল, মানে তাদের এই এয়ারটা কি ছিল, কালচার কি ছিল, ওই জায়গা থেকে তোরে নিয়ে যায় না? তার সাথে সাথে কি আল্লাহ তোরে যে দুনিয়াতে কিভাবে চলতে হবে তোরে কি সে কথা বলা নাই? আর এটা করলে তুই ভবিষ্যতে কি পাইবি এটা কি তোর বলা নাই? জান্নাতটা কেমন হবে এটার কথা কি তোর বলা নাই? তাহলে কি তোরে অতীত বর্তমান ভবিষ্যতে সব জায়গায় তোর পরিভ্রমণ করাই নাই? কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা যদি বিদ্যার্থীদেরকে যদি আমরা আমাদের আল কোরআনের সবচেয়ে বড় সাহিত্য আমরা এটাকে সুন্দর করে যদি বুঝে নিয়ে আমরা এটা করতে পারি, তাহলে সত্যি কথা বলতে আমরা অনেক জায়গায় হারিয়ে যাবো। ঠিক আছে? যে হারিয়ে যাওয়াটা হলো সবচেয়ে উত্তম। তারপরে কি বলছে দেখ, হাউ ডু বুকস রিমুভ আওয়ার লোনলিনেস? বই কিভাবে আমাদের একাকিত্ব দূর করে? বাই ইউজিং ফেসবুক তো দেন ফেসবুক বাই গিভিং আস ক্যারেক্টার্স মানে বাই গিভিং আস ক্যারেক্টার মানে কি চরিত্র দেওয়া এন্ড স্টোরিজ গল্প দ্যাট গিভ আস কোম্পানি যেটা আমাদেরকে সঙ্গ দেয়। তুই দেখবি যারা বই পড়ে এদের ভিতরে এরা এরা আলাদা জগৎ। যারা বই পড়ে এদের আলাদা বিভিন্ন কমিউনিটি আছে, ওই কমিউনিটিতে তারা বই নিয়ে কথা বলে। তো ওই কমিউনিটিতে এক একজন নিজেকে এক একজন ভাবে। যেমন হুমায়ুন আহমেদের হিমু নামন চশমি, ঠিক আছে? এখন আমাদের সময় পোলা বাইন্ডা হলুদ পোশাকে হিমু হইতে চাইতো। কথা বোঝা যাচ্ছে? হলুদ পোশাকে হিমু হতে চাইতো তারা, কারণ তাদের কাছে হিমু ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লাগতো। কারণ কাছে মিসির আলী ক্যারেক্টার আছে, আমি কি লেখে দেখছিলাম এই কারণে বইয়ে, কিন্তু আমি নিজে হুমায়ুন আহমেদের মানে আমি কোনোদিন বইটা পড়ি নাই, আমি এই কারণে জানি না। ঠিক আছে? তুমি তাই কোনো বই পড়ি, ঠিক আছে? খালি লিখে দিচ্ছি। এরপরে তো তাইলে এই আমাদেরকে ক্যারেক্টার দেয়, এই ক্যারেক্টারগুলো আমাদেরকে কোম্পানি দেয়। কথা বোঝা যাচ্ছে? এখন আমরা যদি কোরআন পড়ি তাহলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদে আমরা পড়লে বিভিন্ন নবীর কথা আমাদের মনে আসবে, তারা কিভাবে দোয়া করছে। ঠিক আছে? এখন শুনলি যে একজন জিপি 5 পাইছে, তুই করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কোসেস কোনদিন প্রশ্ন কিলে প্রশ্ন ইয়ে তো দোয়া, ইও তো দোয়া, দোয়া না দোয়া তো। এখন এই দোয়াটা আমরা জানি যে বিপদে পড়লে না পড়বে। অন হাতে জিপি 5 পাইছে, এখন কি বিপদ হইছে? এখন যদি কোস হাতে জিপি পাইছে ঘর তো পাঁচ তুলব অবস্থা খারাপ। ঠিক আছে? তাহলে যেটা আলাদা হিসাব। ঠিক আছে? এরকম আর কি যে আমরা জানি যে কোন সময় কোন দোয়াটা পড়তে হবে, কোন নবী কোন দোয়া পড়ছিলেন, ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তারপর কি বলতে দেখ এই কবিতার মূল শিক্ষা কি? হোয়াট ইজ দ্য মেইন লেসন অফ দিস পয়েন্ট? বুকস আর দ্য কিস অন অ্যান এন্ডলেস ওয়ার্ল্ড অফ নলেজ এন্ড ওয়ান্ডার। ঠিক আছে? বুকস আর দ্য কিস, বই হলো চাবিকাঠি। কিসের চাবিকাঠি? টু অ্যান এন্ডলেস ওয়ার্ল্ড। এন্ডলেস ওয়ার্ল্ড মানে কি? অন্তহীন জগৎ। এন্ডলেস ওয়ার্ল্ড মানে কি? অন্তহীন জগৎ অফ নলেজ, জ্ঞানের এন্ড ওয়ান্ডার এবং বিস্ময়ের। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার করছি। একটা নাম হলো ওমি ওলাইফ ওয়াল্টার হুইটম্যানের, আর একটা নাম হলো এলিনর পার্জিয়নের বুকস। ইয়া বুকস। তাইলে ভালো করে এই দুটো করে নিবা। আগামী কালকে আর দুটো করব, এরপর আর দুটো করব, আর ওই কিছু আইসা করব। তাহলে সাত হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী